আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগত জানাচ্ছি বোর্ড প্রশ্ন সমাধান সিরিজে। তোমরা যারা সামনে এসএসসি পরীক্ষা দিবা বা ক্লাস 9-10 এ আসো, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে এটি। আজকে আমরা এই ভিডিওতে দেখব পঞ্চম অধ্যায় তোমাদের পদার্থের অবস্থা ও চাপ। এই চ্যাপ্টারটা থেকে এমসিকিউ বোর্ড প্রশ্নে আসা এমসিকিউ এর সমাধান এবং বাছাইকৃত এমসিকিউ গুলো যেগুলো করলেই তোমাদের এই চ্যাপ্টারটা থেকে আর এর বেশি কিছুই করা লাগবে না আশা রাখছি, ঠিক আছে? তো খুব মনোযোগ সহকারে আজকের ক্লাসটা করতে হবে তোমাদের। তো ক্লাসে যাওয়ার আগে আমার এই চ্যাপ্টারের প্রয়োজনীয় যে সূত্রগুলা সেগুলো আমি একটু ইন শর্ট এখানে আলোচনা করে নিব। ওকে, জাস্ট সূত্রটার কোনটা কি কি বোঝাচ্ছে বেসিক এতটুকু জানলেই তোমার যথেষ্ট। ওকে, আমি এই সংক্রান্ত ডিটেলস ভিডিও আপলোড করেছি, তো এটা জাস্ট শুধু এমসিকিউ সমাধানের জন্য। যেমন প্রথমে তোমাদের লাগে কি, চাপের সূত্র লাগে না, এফ ইকুয়াল টু পি ইকুয়াল টু এফ বাই এ, যেখানে পি দ্বারা বোঝাচ্ছে কি চাপ, এফটা হচ্ছে কি প্রযুক্ত বল এবং এ হচ্ছে কি ক্ষেত্রফল, তাই তো? আচ্ছা, এরপরে কি আছে দেখো, ঘনত্বের সূত্র লাগে আমাদের রো ইকুয়াল টু এম বাই ভি। তোমরা এগুলো জানো, বাট তারপরেও আমি একটু রিকল করতেছি, কারণ আমার বোর্ড প্রশ্ন সমাধান করতে গেলে এই সূত্রগুলো কিন্তু ঘুরে ফিরে আসবে, ঠিক আছে? তাই এটা হচ্ছে ঘনত্বের সূত্র, রো মানে বোঝায় ঘনত্ব, এম দ্বারা কি ভর এবং ভি দ্বারা বোঝাচ্ছে আয়তন। এরপরে তোমাদের লাগবে হচ্ছে তরলের অভ্যন্তরের চাপের সূত্র, এটা যে একটা তরলের ধরো কিছুটা গভীরে তুমি চাপ বের করতে চাচ্ছ, তখন লাগবে কি পি ইকুয়াল টু এইচ রো জি, যেখানে এইচ দ্বারা বোঝাচ্ছে কতটুকু গভীরে তুমি গেছো, রো দ্বারা বোঝাচ্ছে ঘনত্ব এবং জি দ্বারা বোঝাচ্ছে কি অভিকর্ষ ত্বরণ। এরপরে তোমাদের লাগবে হচ্ছে প্লবতার সূত্র, এইটা কিন্তু প্লবতার সূত্র, এফ ইকুয়াল টু ভি রো জি। এখানে কি ভি মানে বোঝাচ্ছে ধরো তুমি একটা তরলের মধ্যে কোনো একটা বস্তু ডুবাইছো, তাহলে ওই যে যেই বস্তুটা তুমি ডুবাইছো ওই বস্তুর আয়তন হচ্ছে ভি। আর রো তো জানোই যথারীতি, রো মানে কি ঘনত্ব এবং জি মানে কি অভিকর্ষ ত্বরণ। এরপরে তোমাদের লাগে প্যাসকেলের সূত্র, যেটা এফ ওয়ান বাই এ ওয়ান ইকুয়াল টু এফ টু বাই এ টু। এটা লাগবে হচ্ছে যখন পিস্টনের ম্যাথ করব আমরা, ছোট পিস্টনের বল হচ্ছে এফ ওয়ান, ছোট পিস্টনের ক্ষেত্রফল এ ওয়ান, বড় পিস্টনের বল কত এফ টু এবং বড় পিস্টনের ক্ষেত্রফল এ টু, ঠিক আছে? এর বাইরেও তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে পীড়নের সূত্র লাগবে। পীড়নের সূত্রটাও কিন্তু এফ বাই এ, চাপ যেমন ছিল এফ বাই এ তেমনি পীড়নও কি এফ বাই এ। এরপরে তোমাদের লাগবে কি বিকৃতি। এখন বিকৃতিটা কি, ওপরে হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন, তো দৈর্ঘ্যের পরিবর্তনটা কি বোঝায়, এল মাইনাস এল নট ডিভাইডেড বাই নিচে হচ্ছে আদি দৈর্ঘ্য মানে এল, ঠিক আছে? এরপরে আছে এই যে হুকের সূত্র, যেটা তোমাদের বইতে আছে, পীড়ন ইজ প্রপোর্শনাল বিকৃতি। এখন প্রপোর্শনাল যেটা তুলে দিলে এখানে কি আসে জানো, এখানে কিন্তু একটা ধ্রুবক আসে, ওই ধ্রুবকটার নাম বলা হচ্ছে কি স্থিতিস্থাপক গুণাঙ্ক। তো মোটামুটি আশা রাখছি এই কয়েকটা সূত্র যদি তুমি জানো তাহলে পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ থেকে সবগুলা ম্যাথ ইনশাল্লাহ করতে পারবা। তো এবার আমরা তাহলে আর বেশি কথা না বলে একটা একটা করে আমরা ব্রড প্রশ্ন সমাধান করব। এই যে ম্যাথগুলা তোমাদের কিন্তু এই ম্যাথগুলোতে অনেক সমস্যা থাকে আমি যতদূর জানি, সো তোমরা খুব সুন্দর মতো আমার সাথে সাথে এই ক্লাসটা কন্টিনিউ করো। এই যে দেখো, তুমি দেখলে বুঝতে পারবা যে এক টুকরা কাঠ পানিতে ভাসিয়ে দিলে তার কত শতাংশ ডুবে থাকবে। তোমাদের অনেকেরই কিন্তু সমস্যা থাকে এই ধরনের ম্যাথে, তোমরা বুঝতে পারো না, আমরা খুবই শর্টকাট টেকনিকের মাধ্যমে এই ম্যাথগুলো সলভ করব। মানে একটা পানিতে তুমি কি ডুবাইছো দেখো তো, এক টুকরা কাঠ তুমি ভাসিয়ে দিছো। এখন প্রশ্ন হচ্ছে কাঠের কত শতাংশ ডুবে থাকবে, ঠিক আছে? তোমরা অনেকে অনেকভাবে করো, অনেকে বিশাল বড় ম্যাথ করো, বাট এটা কিন্তু খুব ছোট্ট একটা জিনিস, ঠিক আছে? তুমি জাস্ট চিন্তা করো কাঠের ঘনত্ব কত, এই যে দেখো রো দেওয়া আছে কত 0.4 ইন্টু 1000, তাই না, মানে 10⁻³ তাহলে রো, তাহলে এই রো এর মানটা কত 0.4 গুণ 1000 মানে 10⁻³ আসলে, তাই না? আচ্ছা, আর আমরা জানি তো ভাইয়া যে পানির ঘনত্ব কত, এই যে রো ডাব্লিউ কত, পানির ঘনত্ব আমরা জানি না 1000, তাহলে রো ডাব্লিউ ইকুয়াল টু 1000, 1000 মানে হচ্ছে 10⁻³ তাই না? আচ্ছা, তো পরিষ্কার করে আমার কথা শুনে রাখো, যখনই তোমাকে বলবে যে এক টুকরা কাঠ বা অন্য কোনো বস্তু পানির মধ্যে ছেড়ে দিলাম তাহলে সেটা কত শতাংশ ডুবে থাকবে, কত শতাংশ ডুবে থাকবে, তাহলে তোমার কিচ্ছু দেখার দরকার নাই, তুমি জাস্ট যেই বস্তুটা তুমি ডুবাইছো ওই বস্তুর ঘনত্ব ডিভাইডেড বাই তুমি যার মধ্যে ডুবাইছো, তুমি কার মধ্যে ডুবাইছো, পানির মধ্যে ডুবাইছো না, তাহলে ওয়াটারের ঘনত্ব নিচে, যেহেতু পার্সেন্টেজে করতে হবে এই যে শতাংশ,
সো তুমি তো জানো যে শতাংশ করতে গেলে কি করতে হয়, আমাদের 100 দিয়ে গুণ করতে হয়। ম্যাথ কিন্তু হয়ে গেছে ভাইয়া। এই যে রো, রো মানে কি, যেই বস্তুটা তুমি ডুবাইছো, তুমি কাকে ডুবাইছো, কাঠ ডুবাইছো, তো কাঠের ঘনত্ব কত, 0.4 ইন্টু 10⁻³ 0.4 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই, তুমি কার মধ্যে ডুবাইছো বলো তো, তুমি পানির মধ্যে ডুবাইছো, তাহলে নিচে হচ্ছে পানির ঘনত্ব। তো পানির ঘনত্ব তো আমরা জানি, বা এখানে দেওয়াই আছে দেখো 10⁻³ মানে 1000 মাল্টিপ্লাইড বাই কত, 100। তো জাস্ট এটা 1000 কাটো, 0.4 গুণ 100, তাহলে 0.4 কে 100 দিয়ে গুণ করলে কত হবে, 40% হবে উত্তর। বুঝা গেছে ঘটনা? তাহলে খুব সংক্ষেপে মনে রাখবে যে একটা বস্তুকে যখন কোনো একটা তরলের মধ্যে ডুবাবে, তোমার থেকে যখন বের করতে বলবে তারা যে কত শতাংশ ডুবে থাকবে, তাহলে ওপরে দিবে হচ্ছে কি বস্তুর ঘনত্ব। পরিষ্কার করে মনে রাখো কথাটা, ওপরে হচ্ছে বস্তুর ঘনত্ব আর নিচে কার ঘনত্ব, তরলের ঘনত্ব। মানে তরল লিখতেছি কারণ অনেক সময় তুমি পানিতে ডুবাবে না, তুমি হয়তো কেরোসিনে ডুবাবে, এজন্য আমি লিখতেছি তরলের ঘনত্ব। ঠিক আছে, এখানে তয় বয় হবে না, শুধু ত হবে। আর যেহেতু পার্সেন্টেজে প্রকাশ করতে হবে, তাহলে এর সাথে আমরা কত গুণ দিব, 100%। জাস্ট এইটুকু কথা যদি তুমি মনে রাখতে পারো, এই ধরনের অঙ্ক তুমি প্রত্যেকটা সলভ করতে পারবা। দেখো আমরা উপরে দিলাম বস্তুর ঘনত্ব মানে যে কাঠের ঘনত্ব, আর নিচে দিলাম তরলের ঘনত্ব, দেন কাটাকাটি করলাম, আর পার্সেন্টেজের জন্য আমরা কি এই যে 100 দিয়ে গুণ করব, তাহলে 100%। তাহলে সঠিক অ্যান্সার কোনটা, সঠিক অ্যান্সার ক, 40% ডুবে থাকবে। বুঝা গেছে কথা? এখন প্রশ্নকর্তা অনেক সময় প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, তোমাকে বলতে পারে যে কত শতাংশ ভেসে থাকবে। তাহলে যদি ভেসে থাকে বলে, তাহলে বলো তো একটা বস্তুর যদি 40% ডুবে থাকে, তাহলে ভেসে থাকবে কত পার্সেন্ট, 60%। তো এই সূত্রটা হচ্ছে ডুবে থাকার পার্সেন্টেজ পাওয়া তুমি, ঠিক আছে? এটা মাথায় রাখবে, সুন্দর করে তোমাদের বইতে এই সূত্রগুলো টুকে রাখবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখি। দেখো এরপরের প্রশ্ন হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্কের একক কোনটি? আচ্ছা এখন বলো তো আমাকে, তোমাকে আমি প্রথমে সূত্র লিখছিলাম যে পীড়ন, পীড়ন কত ছিল বলো, পীড়ন ইকুয়াল টু F/A। আচ্ছা, আর বিকৃতি কত ছিল, বিকৃতি ইকুয়াল টু L মাইনাস L0 বাই কত, L0। আচ্ছা এখন একটু খেয়াল করে দেখো যে এই যে পীড়ন, পীড়নটা কি আছে, উপরে F আর নিচে A না, তাহলে আর একক কি হবে, এর একক হবে F হচ্ছে বল, তাহলে বলের একক কি ভাইয়া, নিউটন বাই ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক কি, মিটার স্কয়ার, তাহলে পীড়নের একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। আচ্ছা এখন নিচে কি আছে, বিকৃতি। তো বিকৃতির বেলা একটু খেয়াল করে দেখো, ওপরে হচ্ছে L মাইনাস L0 মানে এটা হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন, তাহলে দৈর্ঘ্যের পরিবর্তনও কিন্তু এক ধরনের দৈর্ঘ্যই। মানে ব্যাপারটা হচ্ছে ধরো তুমি 5 মিটার থেকে 2 মিটার বাদ দিলা, তাহলে কত হলো, 3 মিটার না, তো ওইটাও তো একটা দৈর্ঘ্য তাই না? তাহলে ওপরেও হচ্ছে দৈর্ঘ্য মানে একক মিটার, আবার নিচেও তো দৈর্ঘ্য মিটার, তাহলে মিটার মিটার কাটা গেলে বিকৃতির কিন্তু কোনো একক নাই। বুঝে গেছে? বিকৃতির কিন্তু এককও নাই, মাত্রাও নাই, ঠিক আছে? তাহলে বিকৃতির আসলে আমরা বুঝতেছি কি, কোনো মাত্রাও নাই, এককও নাই। তো এবার হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক কোনটা? ওই যে দেখো আমাদের প্রথম স্লাইডে আমরা শুধু লিখছিলাম না যে পীড়ন সমানুপাতিক বিকৃতি, পীড়ন সমানুপাতিক বিকৃতি। তো তুমি যদি ভাইয়া সমানুপাতিক চিহ্ন কি করে দাও, সমানুপাতিক চিহ্ন উঠাই দাও, তাহলে এখানে একটা কনস্ট্যান্ট আসে বা ধ্রুবক, বা তুমি কে লিখতে পারো, কে ইন্টু বিকৃতি। তো এই যে এই কেটাই হচ্ছে কি আমার স্থিতিস্থাপক গুণাঙ্ক, তাহলে কে যদি তুমি সেপারেট করো তাহলে বিকৃতিটা নিচে আসবে, দেয়ারফর কে ইকুয়াল টু কি লিখতে পারবো আমরা বলো, পীড়ন বাই বিকৃতি, পীড়ন বাই বিকৃতি। এবার তুমি বলো তো বিকৃতির তো কোনো একক নাই, মাত্রাও নয়, তাই না? তাহলে পীড়নের মাত্রায় কি বিকৃতির মাত্রা হবে না, মানে যে কে এর মাত্রা হবে না? আবার পীড়নের এককই কিন্তু কে এর একক হবে। তো পীড়নের একক কত পাইলাম আমরা, নিউটন পার মিটার স্কয়ার, তার মানে কি এই কে এর এককও কি হবে, নিউটন পার মিটার স্কয়ার হবে। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে, দেখো সঠিক অ্যান্সার হবে খ। বুঝা গেছে? কারণ বিকৃতির কিন্তু কোনো এককও নাই, মাত্রাও নয়। তোমাদের এই প্রশ্নটাও কিন্তু আসে যে নিচের কোন রাশিটির একক নাই বা বিকৃতির একক কি, ঠিক আছে? খুব কেয়ারফুল থাকবে। আচ্ছা তাহলে এবার আমরা পরের প্রবলেমে যাই। দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে, পাত্রে কিছু কেরোসিন আছে, কেরোসিনের ঘনত্ব দেওয়া আছে কত, 800 কেজি পার মিটার কিউব। এখন প্রশ্ন হচ্ছে এই যে পাত্রের উপর থেকে 20 সেন্টিমিটার নিচে তোমাকে বলছে কি পাত্রের নিম্ন দেশে কি পরিমাণ চাপ অনুভূত হবে।
তাহলে এটা কিন্তু ওই যে তরলের অভ্যন্তরে চাপ, তাহলে তরলের অভ্যন্তরে চাপের সূত্র কি ছিল? পি ইকুয়াল টু এইচ রো জি। সো তোমরা কিন্তু সব জানো এখানে এইচ কত? 20 সেন্টিমিটার। তাহলে তোমাকে এখানে কিন্তু 20 রাখলে চলবে না, কারণ সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করতে হবে, অর্থাৎ 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 20কে 100 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 0.2 মাল্টিপ্লাইড বাই রো এর মান কত? 800। তাহলে লিখতেছি 800 গুণ জি কত? 9.8। তো এটা তোমরা এখন সুন্দর মতো ক্যালকুলেট করলে দেখতে পাবা অ্যান্সার আসবে কোনটা? এই যে 1568 প্যাসকেল। ঠিক আছে, তো এইটা ছিল এটার সলিউশন। আচ্ছা, এবার আমরা পরবর্তীতে যাই। এখন দেখো এই প্রশ্নটা কিন্তু কি বলা হচ্ছে, দেখো থিওরি টাইপের একটা প্রশ্ন আর কি। বলছে যে স্থির তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপের মান কোনটির উপর নির্ভর করে না। এই যে তোমাদের কিন্তু পরীক্ষায় এই ধরনের অপশনগুলো খেয়াল রাখতে হবে, কোনটির উপর নির্ভর করে না। দেখা যাচ্ছে তুমি তাড়াহুড়া করে পড়লা হচ্ছে কোনটির উপর নির্ভর করে, বাট এখানে না দেওয়া আছে, এটা হয়তো তুমি খেয়ালই করো না। এখন দেখো তরলের অভ্যন্তরে চাপের সূত্রটা আমরা কি জানি বলো তো? পি ইকুয়াল টু এইচ রো জি। তার মানে আমরা বলতে পারি যে এই যে চাপের মান, এটা নির্ভর করে কার কার উপর? এইচ এর উপর নির্ভর করে। তো এইচটা কি? এইচটা হচ্ছে গভীরতা, রো হচ্ছে ঘনত্ব, আর জি কি? অভিকর্ষ ত্বরণ। তাহলে এখন দেখি তো তরলের ঘনত্বের উপর, তাহলে ঘনত্বের উপর তো নির্ভর করে, তাই না? বাট আমাকে এখানে বলছে যে কোনটির উপর নির্ভর করে না, তাহলে কিন্তু এটা আনসার হবে না। পাত্রের ভূমির ক্ষেত্রফলের উপর, গভীরতার উপর, অভিকর্ষ ত্বরণের উপর। তো খেয়াল করে দেখো গভীরতার উপরও নির্ভর করে এই যে এইচ, অভিকর্ষ ত্বরণের উপরও নির্ভর করে এই যে জি, এবং ঘনত্বের উপরও নির্ভর করে এই যে রো। তাহলে নির্ভর করে না কার উপর? এই যে ভূমির ক্ষেত্রফলের উপর। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে খ। তো খুব সাবধানে তোমরা এই ধরনের অ্যান্সারগুলো করবে পরীক্ষা আসলে। দেখো তো এটা পারো কিনা। এখানে দেখো কি বলা হচ্ছে, 200 সেন্টিমিটার কিউব আয়তন বিশিষ্ট একটি গোলাকার বস্তু আর কি অর্ধেক পানিতে ডুবে ভেসে আছে। তার মানে কি জানো? ধরো এটা যদি এই পর্যন্ত যদি পানি থাকে, সাপোজ এভাবে চিন্তা করো তুমি জিনিসটাকে, তাহলে তোমার গোলকটা এই যে অর্ধেক ডুবে আছে আর অর্ধেক জাস্ট ভেসে আছে, এরকম আর কি ঘটনাটা, বুঝছো? এই যে পানির মধ্যে কি আছে বলো? অর্ধেক পরিমাণ ডুবে আছে এবং অর্ধেক পরিমাণ কি হয়ে আছে? ভেসে আছে। আচ্ছা, এখন দেখো তোমাকে বলছে কি যে গোলকটি দ্বারা অপসারিত পানির ওজন কত নিউটন। আচ্ছা, তাহলে আমাকে যেটা করতে হবে, এই যে গোলক, এই টোটাল গোলকের আয়তন কত ছিল ভাইয়া? টোটাল গোলকের আয়তন ছিল 200 সেন্টিমিটার কিউব। তো গোলকটা যেহেতু অর্ধেক পরিমাণ ডুবে আছে, তাহলে অর্ধেক গোলকের আয়তন কত হবে? 200-র অর্ধেক। তাহলে আমি এটা লিখতে পারি যে ডুবন্ত গোলকের বা ডুবন্ত অংশের আয়তন, ডুবন্ত অংশের আয়তন আমরা এটুকু লিখি যে ডুবন্ত অংশের আয়তন কত? টোটাল আয়তন ছিল 200 সেন্টিমিটার কিউব, তাহলে ডুবন্ত অংশের আয়তন হচ্ছে 100 সেন্টিমিটার কিউব। আচ্ছা, এখন সেন্টিমিটার কিউব তো এসআই একক না, তাহলে আমরা কি করব? এসআই এককে কনভার্ট করব। তো এখন দেখি এসআই এককে কেমনে কনভার্ট করবে। এই যে দেখো, এটা আমি খুব সহজে বলি তোমাদের এভাবে, যে সেন্টিমিটার কিউব আছে না, তো জাস্ট সেন্টিমিটার কিউবকে তুমি এভাবে লেখো যে সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার। এখন এই যে প্রত্যেক সেন্টিমিটারকে তুমি মিটারে কনভার্ট করবা। তুমি জাস্ট এভাবে চিন্তা করো যে এখানে মনে করো এই সেন্টিমিটারের পাশে কিছু নেই মানে 1 আছে, আবার ধরো এখানেও কিছু নেই মানে 1 আছে, এখানেও কিছু নেই মানে 1 আছে। তাহলে 100 গুণ এই যে ধরো এই যে 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটারকে আমি যদি মিটারে কনভার্ট করি, তাহলে কি করতে হয়? 100 দিয়ে ভাগ। তার মানে এটা কিন্তু এখন 1/100 গুণ এখানেও কনভার্ট করলে 1/100 গুণ এখানেও কনভার্ট করলে 1/100। তাহলে দেখো এটাও মিটার কনভার্ট হয়ে গেছে কিন্তু, কারণ 100 দিয়ে ভাগ করলাম, এটাও কনভার্ট হয়ে গেছে এখন। তাহলে এখন এটাকে এখন আমাকে লিখতে হবে কি? মিটার কিউব। সো এখন তুমি দেখো অনায়াসে বুঝতে পারবা যে 100 100 কাটা যাবে, তাহলে 1 ভাগ কত হবে? যে 100 গুণ 100 মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 1 2 3 4, তাই না? তো এটা যদি উপরে উঠাও তাহলে 10 টু দি পাওয়ার -4 মিটার কিউব, বুঝছো? তাহলে এটা হচ্ছে তোমার ওই যে অর্ধেক পরিমাণ, মানে যতটুকু হচ্ছে কি ছিল? ডুবে ছিল, ততটুকুর হচ্ছে আয়তন, এটা যে 10 টু দি পাওয়ার -4 মিটার কিউব।
এখন দেখো আমাদের কাছ থেকে কি চাইছে এই প্রশ্নে, আমাদের কাছ থেকে কিন্তু চাইছে যে ওই যে গোলকটি যতটুকু অংশে ডুবে থাকলে অতটুকুই তো পানি অপসারণ করছে, তাই না? তো এই অপসারিত পানির ওজন চাইছে। তো ওজন বের করতে গেলে তো আগে আমাদেরকে ভর বের করতে লাগবে। তাহলে ভরের সূত্র আমরা কি জানি দেখো, ঘনত্ব রো ইকুয়াল টু ভর ভাগ আয়তন। আচ্ছা, তাহলে আমরা যদি এখান থেকে আর গুণ করি, তাহলে এম ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, রো ভি, রো গুণ ভি। সো রো মানে হচ্ছে ঘনত্ব, আর পানির ঘনত্ব আমরা কত জানি, 1000 কেজি পার মিটার কিউব। তাহলে 1000 গুণ এই যে ভি এর মান কত পাইছো, ভি এর মান তো এখানেই পাইছো 10⁻⁻⁴, বা হচ্ছে 1/10⁻⁴, যেভাবেই রাখো 10⁻⁻⁴। তাহলে এটা তোমরা গুণ করতে পারবে আশা করি। এই -4 কিন্তু থাকবে, অর্থাৎ এটা গুণ করলে দেখবা হচ্ছে 0.1 আসবে। তাহলে আমরা ভরটা পেয়ে গেলাম 0.1 কেজি। আচ্ছা, এখন ভর দিয়ে আমাদের কাজ কি ভাইয়া, ভর দিয়ে আমাদের কাজ হচ্ছে আমাদের বের করতে বলছে কি ওজন না। এখন তো আমরা জানি সবাই যে W ইকুয়াল টু এম জি। সো এম কত, এই যে দেখো 0.1 মাল্টিপ্লাইড বাই জি কত 9.8। সো এটা তোমরা এখন গুণ করলে বুঝতে পারবা যে অ্যান্সার কত হবে। এখানে গুণ করলে দেখবে অ্যান্সার আসবে 0.98, অর্থাৎ এখানে সঠিক অ্যান্সার তাহলে কোনটা, ক। ঠিক আছে, সো তোমরা একটু প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে কিন্তু এগুলো খুব দ্রুত তোমরা সলভ করতে পারবে আশা করি। ওকে, আচ্ছা, তো এবার দেখি পরের প্রবলেমটা। দেখো এখানে বলা হচ্ছে কি যে একটি নির্দিষ্ট ঘনত্বের তরলের গভীরতা 3 থেকে কত 9 মিটার করলে এর চাপ কত গুণ বাড়বে। ওইটাও কিন্তু ওই যে তরলের গভীরতায় চাপের যে সূত্রটা ছিল না আমাদের, ওইটাই এখানে আমাদেরকে ইউজ করতে হবে। কোনটা ইউজ করব, এই যে দেখো P ইকুয়াল টু এইচ রো জি। এখন এটা খুব সিম্পল একটা জিনিস খেয়াল করো, যে অভিকর্ষ ত্বরণটা তো তোমাদের ফিক্সড, তাই না? আর যখন একটা নির্দিষ্ট ঘনত্বের তরল বলেই দিল, তার মানে কিন্তু আমাদের রোটাও ফিক্সড করে দিল। তাহলে এই যে রো এবং জি যদি ধ্রুবক হয়, তাহলে আমি কি লিখতে পারি না যে পি এর মানটা এইচ এর সমানুপাতিক। তো এখন সমানুপাতিক বলতে ব্যাপারটা কি, সমানুপাতিক মানে হচ্ছে একটা যদি তুমি ডাবল করে দাও তাহলে এটাও কি হবে, ডাবল হবে। একটা যদি তুমি 3 গুণ করে দাও তাহলে এটাও 3 গুণ হবে। তো এখন দেখো তো, তুমি গভীরতার মানটা 3 থেকে বাড়ায় কত করছো, তুমি গভীরতার মানটা হচ্ছে 3 থেকে বাড়ায় করছো হচ্ছে 9। তার মানে গভীরতাটাকে তুমি কয় গুণ করলে ভাইয়া, গভীরতাটাকে তুমি 3 গুণ করলা, তাই না? গভীরতাটাকে তুমি আসলে 3 গুণ করছো। তাহলে বলো তো, গভীরতাকে যদি 3 গুণ করো তাহলে চাপও কয় গুণ হবে, এক্স্যাক্টলি চাপও কিন্তু 3 গুণ হবে। ঠিক আছে, সো দেখো এটার অ্যান্সার হবে হচ্ছে ক। বুঝে গেছে? আচ্ছা, এরপরে দেখি আমরা এই ম্যাথটা কেমনে করবে। দেখো 60 কেজি ভরের একজন ব্যক্তির পায়ের তলদেশের ক্ষেত্রফল হচ্ছে 100 সেন্টিমিটার স্কয়ার। দুই পায়ে দাঁড়ানো অবস্থায় তিনি কি পরিমাণ চাপ অনুভব করবেন, জি এর মান দেওয়া আছে 9.8। আচ্ছা, তো চাপের সূত্র কি ছিল মনে করো তো, এফ বাই এ ছিল না চাপের সূত্র, যে পি ইকুয়াল টু এফ বাই এ। এখন তোমাদের এই যে এফ এর মানটা লাগবে এবং এ এর মানটা লাগবে। তো এই দুইটা কোথা থেকে পাবে, দেখো তার এক পায়ের ক্ষেত্রফল কত ছিল, 100 সেন্টিমিটার স্কয়ার। তো 100 সেন্টিমিটার স্কয়ার এটাকে কিন্তু তোমাদের মিটারে আগে কনভার্ট করে নিতে হবে। তো এই যে সেন্টিমিটার স্কয়ার মানে কি, আগের বার আমি ভেঙে দিলাম না, তাহলে সেন্টিমিটার স্কয়ার যেহেতু, তাহলে আমি একে লিখতে পারবো সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার। এবার আমি মনে মনে ভাববো কি, এই যে প্রত্যেকটা সেন্টিমিটার আগে 1 আছে, তাহলে এই যে 100 গুণ এই সেন্টিমিটারকে যদি তুমি মিটারে কনভার্ট করো তাহলে কত আসবে, 1/100 গুণ একেও যদি তুমি মিটারে কনভার্ট করো তাহলে 1/100। তাহলে এখন কিন্তু এটা কি হয়ে গেছে, মিটার স্কয়ার হয়ে গেছে। ওকে, তো 100 100 কাটাকাটি করবা, এখানে হচ্ছে 1/100 মানে হচ্ছে 0.01 মিটার স্কয়ার। তো এখন দেখো আমরা কিন্তু ভ্যালুগুলো অলরেডি বের করে ফেলছি। ঠিক আছে, তো এবার আমরা চাপের মানটা বের করব। তাহলে উপরে কি এফ, তো এখন যেহেতু একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, তো তার ভর কত দেওয়া আছে 60 কেজি। তো তার পায়ের পাদদেশে কতটুকু বল কাজ করবে বলো তো, তার ওজনের সমপরিমাণ বল না? তাহলে এফ ইকুয়াল টু আমরা এই ক্ষেত্রে লিখবো কত, এম জি ডিভাইডেড বাই নিচে হচ্ছে ক্ষেত্রফল। এখন এখানে কিন্তু খেয়াল রাখতে হবে, তোমার এক পায়ের ক্ষেত্রফল আসলো কত, এই যে এটা 0.1। তো তুমি তো দাঁড়া আছো কয় পায়ে, এই যে বলা আছে দেখো 2 পায়ে। তাহলে তোমার এক পায়ের ক্ষেত্রফল যদি হয় 0.01,
তাহলে তোমার 2 পায়ের ক্ষেত্রফল কত হবে? 2 মাল্টিপ্লাইড বাই 0.01। সো এটা এখন ভ্যালু বসাও। এম এর মান কত ভাইয়া? 60 মাল্টিপ্লাইড বাই জি 9.8 ডিভাইডেড বাই কত? এই যে এটাকে এটা দিয়ে গুণ করো, মানে 0.02। সো তুমি এখন এটা ক্যালকুলেট করলেই বুঝতে পারবা যে রেজাল্টটা কত আসতেছে। ঠিক আছে, এখানে খুব খেয়াল রাখবা তোমরা, ব্যাপারগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সহজ, একটু খালি মাথা খাটালে তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, সো এটা ক্যালকুলেট করলেই দেখতে পাবা যে অ্যান্সারটা কত আসতেছে। আমাদের অ্যান্সার আসতেছে খ, অর্থাৎ 2.94 গুণ 10⁴ প্যাসকেল। ঠিক আছে, আচ্ছা গুড। এবার দেখি আমরা পরের এক্সাম্পল। দেখো এটাও কিন্তু তরলের অভ্যন্তরে গভীরতা নির্ণয় সংক্রান্ত একটা প্রবলেম। বলা হচ্ছে কি যে পাত্রের তলদেশে চাপ কত। সো এই যে তরলের গভীরে যে হতো, তাহলে আমরা সূত্র কি জানি তরলের গভীরের ক্ষেত্রে? P = H ρ G। সো এইচ কত ভাইয়া? এই যে 75 সেন্টিমিটার। সো একে মিটারে কনভার্ট করলে 100 দিয়ে ভাগ করলে কত আসবে? 0.75 মাল্টিপ্লাইড বাই রো কত? রো হচ্ছে ঘনত্ব, কত দেওয়া আছে? 800 গুণ জি কত? 9.8। এটা কিন্তু খুব সিম্পল একটা ম্যাথ ছিল, বাট তারপরেও আমি দেখাইছি যে পরীক্ষা আসে রিসেন্টলি, যে রাজশাহী বোর্ড 2022 সালে আসছে এই প্রশ্নটা। ওকে, সো দেখো ক্যালকুলেট করলে তোমরা পারবা যে অ্যান্সারটা কত আসতেছে। দেখো 5880 প্যাসকেল। ঠিক আছে, ক্যালকুলেটরগুলো তোমরা করে নিও, আমি ক্যালকুলেটরগুলো করে অ্যান্সারগুলো রাখছি আর কি, তুমি ওই অনুযায়ী প্র্যাকটিস করতে পারবা। ওকে, আচ্ছা এইবার দেখো তোমাদের কিন্তু আর একটা ইন্টারেস্টিং প্রশ্ন আছে। আমি এই ম্যাথের এই ক্লাসের শুরুতেই কিন্তু একটা কথা বলেছিলাম যে কতটুকু ভাসবে বা কতটুকু ডুববে সংক্রান্ত একটা কনসেপ্ট ছিল আমার। ওকে, তো এখানে থেকে বলা হচ্ছে কি 100 কেজি ভরের কোনো একটা বস্তুর আয়তন হচ্ছে 0.2 মিটার কিউব। তাহলে এগুলো কোনটা কি দেওয়া আছে ভাইয়া? এই যে 100 কেজি, এটা কার মান দেওয়া আছে বলো তো? এটা দেওয়া আছে হচ্ছে ভর। আর এই যে 0.2 দেওয়া আছে, এটা কি? এটা দেওয়া আছে আয়তন। তাহলে ভর দেওয়া আছে, আয়তন দেওয়া আছে। সো তুমি কি ঘনত্ব বের করতে পারবা না? দেখো রো ইকুয়াল টু আমরা কি জানি? এম বাই ভি। সো ভাইয়া এম কত? এম হচ্ছে আপনার 100 বাই ভি কত? 0.2। সেটা কি কাটাকাটি করতে পারবা না? পারবে আশা করি। তাহলে এটা দেখো তুলে দিলে উপরে একটা কি আসবে? 10 আসবে। তাহলে তোমরা ক্যালকুলেট করে দেখো 500 কেজি পার মিটার কিউব আসবে হচ্ছে ঘনত্ব। ওকে, আচ্ছা এখন আমি তোমাদের একদম ম্যাথের শুরুতে বলেছিলাম এই ক্লাসের যে কোন একটা বস্তুকে যদি তুমি কোন একটা তরলে ছেড়ে দাও তাহলে কতটুকু ডুববে, কতটুকু ডুববে, এটার একটা সূত্র আমি দেখাইছিলাম তোমাদেরকে। কতটুকু কি ডুববে, এটার সূত্র হচ্ছে ওপরে কার ঘনত্ব বলো? ওপরে হচ্ছে বস্তুর ঘনত্ব, আর নিচে কার ঘনত্ব? নিচে হচ্ছে তরলের ঘনত্ব। খুব সিম্পল একটা শর্টকাট, তরলের ঘনত্ব মাল্টিপ্লাইড বাই কি 100%। তো এখন দেখো তুমি যেই বস্তুটা নিমজ্জিত করছো সেই বস্তুর ঘনত্ব আমরা কত পাইলাম? 500। তো এটা তুমি উপরে দিয়ে দাও বাই তরলের ঘনত্ব তুমি কার মধ্যে ডুবাইছো? দেখো তো পানির মধ্যে ডুবাইছো। সো পানির ঘনত্ব আমরা কত জানি? 1000 দিয়ে দাও গুণ 100%। তো ভাইয়া এটা এটা কাটবে, 200 200 কাটবে, এটা এটা কাটলে কত হবে? 5কে 10 দিয়ে ভাগ করলে কত হবে? 0.5 হবে, তাই না? 0.5 ইন্টু 100 মানে কত? 50%। তো 50% মানে কি? 50% ডুববে, তাই না? তাহলে 50% ডুববে আর বাকি 50% কি হবে? ভাসবে। তাহলে এখানে কি হবে দেখো, আর 50% মানে কি? অর্ধেক না? তাহলে এখানে অ্যান্সার হবে কি? এই যে অর্ধেক নিমজ্জিত অবস্থায় ভাসবে। বুঝা গেছে? এটা তোমরা কিন্তু খুব সুন্দর মতো মনে রাখবে, এটা কিন্তু এমসিকিউ করার ক্ষেত্রে খুব চমৎকার একটা ট্রিক্স, যে কত শতাংশ ডুববে তোমাদের পুরো ম্যাথটা করার দরকার নাই, জাস্ট উপরে দিবা বস্তুর ঘনত্ব, নিচে দিবা হচ্ছে কি তরলের ঘনত্ব। তাহলে আমি কি রেশিও পেয়ে গেলাম। এখন আমি কি করব? পার্সেন্টেজে করার জন্য জাস্ট 100 দিয়ে গুণ দিয়ে দিব। তাহলে এটা হচ্ছে কত শতাংশ ডুববে। তো আমি তোমাদের বলছি যদি বলে যে কত শতাংশ ভাসবে তাহলে কি 100 থেকে মাইনাস করে দিবে, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা মানে ধরো তোমার একটা বস্তু এটা ক্যালকুলেট করলে আসলে হচ্ছে যে 60% ধরো ডুববে। তো ভাই একটা বস্তুর যদি 60% ডুবে তাহলে ভাইসে আছে কতটুকু? 40%। এই হচ্ছে কনসেপ্ট। তো যাও এবার দেখি, এই যে দেখো দেখো আরেকটা প্রশ্ন চলে আসছে এই মতো। হ্যাঁ, বলা হচ্ছে কর্কের ঘনত্ব 0.25 ইন্টু 1000 কেজি পার মিটার কিউব হলে
পানিতে ভাসিয়ে দিলে তার কত শতাংশ পানির নিচে থাকবে? আচ্ছা, পানির নিচে থাকা মানে কি? ডুবে থাকা না, বলো তো? পানির নিচে থাকা মানে কিন্তু ডুবে থাকা। এখন আমি যে গত ক্লাসে দেখো আগের স্লাইডে আমরা সূত্র লিখলাম না, কতটুকু ডুবে থাকবে, তাহলে এটা সূত্র কি? শর্টকাট হচ্ছে উপরে বস্তুর ঘনত্ব, নিচে তরলের ঘনত্ব। তাহলে সরাসরি তুমি সূত্রটা অ্যাপ্লাই করে দাও। উপরে কার ঘনত্ব? বস্তুর ঘনত্ব, অর্থাৎ রো বস্তু, এভাবে লিখি যে রো বস্তু, আর নিচে হচ্ছে কত? রো তরল, মানে তরলের ঘনত্ব, গুণ হচ্ছে কত? 100%। আচ্ছা, তো ভাই এবার বসাই। বস্তুর ঘনত্ব কত? 0.25 ইন্টু 1000, 0.25 গুণ, মানে ওই যে 10⁻³ আছে, মানে তো 1000, তাই না? ডিভাইডেড বাই নিচে হচ্ছে কি? তরলের ঘনত্ব। সো তুমি কোথায় ডুবাইছো দেখো তো? পানিতে ডুবাইছো, তাহলে পানির ঘনত্ব কত আমরা জানি? 1000 গুণ 100%। তো 1000 কি হয়ে যাবে? কাটা হয়ে যাবে। তাহলে 0.25কে তুমি আবার 100 দিয়ে গুণ দিলে এখানে আসবে হচ্ছে 25%। তাহলে তোমার বস্তুটা 25% ডুবে থাকবে। বোঝা গেছে ঘটনা? একদম ক্লিয়ার। এই ম্যাথটাতে নিয়ে যেন আর কোনো সমস্যা তোমাদের না থাকে। তাহলে দেখো বস্তুটা হচ্ছে 25% ডুবে থাকবে। ওকে, আচ্ছা, এইটা দেখো ওই যে প্যাসকেলের সূত্র, আমাদের ওই যে ছোট পিস্টন আর বড় পিস্টনের আমরা একটা ম্যাথ করতাম না, যে ছোট পিস্টনের চাপ আর বড় পিস্টনের চাপ কি হয়? সমান হয়। সো এখানে সূত্রটা ছিল এরকম যে F1/A1 ইকুয়াল টু F2/A2। ওই যে মনে করো যে তোমাদের এখানে একটা কি থাকতো? ছোট পিস্টন থাকতো, দেন এখানে একটা বড় পিস্টন। সবাই করছো তোমার এই ম্যাথটা। এখানে একটা বড় পিস্টন, তো এই যে পাশে তোমার কি থাকতো বলো? পিস্টন থাকতো, এই বড় পিস্টন এটা, আর এখানে একটা থাকতো হচ্ছে ছোট পিস্টন। তো এই ছোট পিস্টনের এখানে যে বল সেটাকে বলা হচ্ছে F1, আর ছোট পিস্টনের যে ক্ষেত্রফল এটাকে বলা হচ্ছে A1, আর বড় পিস্টনে যেই বল অনুভব করবে সেটাকে হচ্ছে F2, আর বড় পিস্টনের ক্ষেত্রফলটা কি? A2। তো এই যে এদের মধ্যে সূত্রটা ছিল হচ্ছে এটা, F1/A1 ইকুয়াল টু F2/A2। সো তোমার এখন দেখতে হবে যে কোনটার কি দেওয়া ছিল। দেখো, ছোট ও বড় পিস্টনের ক্ষেত্রফল যথাক্রমে 10, তার মানে এটা হচ্ছে ছোট পিস্টনের ক্ষেত্রফল, অর্থাৎ এটা হচ্ছে A1, আর এটা হচ্ছে কি? বড় পিস্টনের ক্ষেত্রফল, মানে এটা A2। ছোট পিস্টনে 100 নিউটন বল প্রয়োগ করছে, তার মানে এটা হচ্ছে ছোট পিস্টনের বল F1। তাহলে বড় পিস্টনে বল কত? তার মানে F2 ইকুয়াল টু হোয়াট? সো তুমি এখন সুন্দর মতো ভ্যালুগুলো বসাও তো। দেখো F1 এর মান কত ছিল? 100 বসালাম। আচ্ছা, শুরুতে আমরা একটু F2টাকে সেপারেট করে নিই, তাহলে সুবিধা হবে তোমাদের জন্য। কি করবা তোমরা? এই যে F2 বের করতে হবে না? তো F2 এর নিচে কি আছে? দেখো A2 আছে না? তাহলে এই A2টাকে নিচ থেকে আড়াআড়ি গুণ করে আমি এখানে নিয়ে যাব, তাহলে F2টা কি? ফ্রি হয়ে যাবে। তখন এরকম হবে দেখতে যে A2/A1 গুণ F1 দিস ইকুয়াল টু কত? F2 না? তো F2টাকে মনে করো আমি সেপারেট করে এপারে লিখতেছি। সো এখন তুমি ভ্যালুগুলো বসাও। A2 এর মান কত? 350, 350/A1 কত? 10 মাল্টিপ্লাইড বাই F1 কত? 100। এখন অনেকে বলতে পারো যে ভাই আপনি 310 এগুলো ইউজ করলেন কেন? এগুলো তো সেন্টিমিটারে ছিল। এখন দেখো ওপরেও কিন্তু সেন্টিমিটার স্কোয়ার, নিচেও সেন্টিমিটার স্কোয়ার। সো তুমি যদি আলটিমেটলি কনভার্ট করো মিটার স্কোয়ারে, সো উপরে এবং নিচ তো কাটাকাটি হয়ে যাবে, তাই না? তো এই কারণে এখানে কিন্তু কনভার্ট না করলেও চলবে, ঠিক আছে? সো এখন তুমি কাটাকাটি করো, তাহলে এই শূন্য কাটলে এখন গুণ করলে দেখবে আসবে হচ্ছে 3500 নিউটন। ওকে, তাহলে এটাই হচ্ছে তোমার বড় পিস্টনে বলের মান, অর্থাৎ F2 এর মান। তাহলে আমাদের এখানে অ্যান্সার কোনটা হবে বলো? অ্যান্সার হবে এই যে খ, 3500 নিউটন। ওকে, এখানে বিভিন্ন কিছু চাইতে পারে অনেক সময়, যে ক্ষেত্রফলগুলোকে আবার দেখা যাচ্ছে তোমাকে রেডিয়াস দিয়ে দিল, তোমাকে আবার ক্ষেত্রফল বের করা লাগতে পারে, তাই না? সো তুমি জানো তো পিস্টন যদি গোলাকার হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি? πr²। তো ওইটা থেকে আবার অনেক সময় ম্যাথ করতে বলে, ঠিক আছে? তো দেখি এবার আমরা, এই যে দেখো পরের কিন্তু এটাও সেম প্রবলেম, বাট এটা একটু গ্রাফিক্যালি দেওয়া আছে, তাই তো? আচ্ছা, সো এই ম্যাথটা আমরা কিভাবে করব দেখো। এই যে দেখো এই পিস্টনে কিন্তু F1 পরিমাণ তুমি বল দিছো, এই পিস্টনের ডি দেওয়া আছে, মানে ডি হচ্ছে ডায়ামিটার, মানে রেডিয়াস না, ডায়ামিটার মানে কি? ব্যাস দেওয়া আছে, তাই না? আর বড় পিস্টনে বল F2, এটার ডায়ামিটার দেওয়া আছে কত? 2 সেন্টিমিটার। তাহলে যেহেতু আমাকে ডায়ামিটার দেওয়া আছে, মানে ব্যাস দেওয়া আছে,
তো আমি ব্যাসার্ধ কেমনে পাবো, মানে ধরো আমি এখানে হচ্ছে কত লিখবো বলো, এর ব্যাসার্ধ হচ্ছে যে ধরো আমি R1 লিখলাম, হ্যাঁ, এটা আসলে D2 দিয়ে দিয়েছে, এটা D1 হবে। এর ব্যাসার্ধ R1, তাহলে কত হবে, এর হচ্ছে ব্যাস যদি 1 সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার্ধ হবে হচ্ছে 0.5 সেন্টিমিটার। আর এর ব্যাস যদি 2 সেন্টিমিটার হয় তাহলে এর ব্যাসার্ধ R2 সেটা হবে হচ্ছে 1 সেন্টিমিটার। ওকে, আচ্ছা, এবার তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, সূত্র কি ছিল আমাদের বলো, সূত্র ছিল হচ্ছে F1/A1 = F2/A2। তো যেহেতু আমাকে 2 নং পিস্টনে বলের মান বের করতে হবে, মানে F2 বের করা লাগবে, এজন্য আমি সূত্রটা একটু সাজায় লিখছি, F2/A2 = F1/A1। তো যেহেতু F2 বের করতে হবে, তো F2টাকে তুমি আলাদা রাখো, তাহলে কত হবে দেখো, A2টা গুণ হয়ে যাবে, A2/A1 ইন্টু কত, F1। সো এই F1 এর তোমার মান দরকার নাই, কারণ তোমার দেখো অপশানও কিন্তু F1 এর রেসপেক্টটাই চাইছে, তাই না? এখন এই যে ক্ষেত্রফলের ব্যাপারটা দেখো, A2, এখন যদি এটা একটা ধরো বৃত্তাকার সিলিন্ডার হয় আর তুমি তার রেডিয়াস জানো, তাই না? তাহলে রেডিয়াস থেকে তুমি ক্ষেত্রফল কেমনে পাবে? সো তুমি তো জানো বৃত্তের ক্ষেত্রফল কি, পাই আর স্কোয়ার। এখন যেহেতু এটা A2 মানে 2 নাম্বার, এই জন্য আমি এটা লিখতেছি পাই R2 স্কোয়ার ডিভাইডেড বাই পাই R1 স্কোয়ার, ওকে, মাল্টিপ্লাইড বাই F1। তো পাই আর পাই তো কাটা চলে যাবে। এখন দেখো F2 স্কোয়ার, এখন F2 মানে সরি R2 কত ভাই, 1, তাহলে 1 এর উপরে স্কোয়ার করা মানে কিন্তু 1ই হবে, ডিভাইডেড বাই R1 স্কোয়ার। এখন R1 কত ছিল দেখো, 0.5 না? তো তুমি যদি 0.5 এর উপরে স্কোয়ার করো তাহলে কি হবে, 0.5 এর উপরে স্কোয়ার করলে হবে হচ্ছে 0. আমি কিন্তু একবারে স্কোয়ার করে বসাচ্ছি, ঠিক আছে, 0.25 গুণিত কত, F1। তো এখন আবার দেখো এই যে এইটুকু খেয়াল করো, 1/0.25, 1/0.25 করলে আসবে হচ্ছে 4। তাহলে আলটিমেটলি আমাদের F2 এর মানটা কত আসতেছে, 4 F1। বুঝছো কাহিনী? এটা হচ্ছে তোমাদের অ্যান্সারে আছে দেখো। এখন এখানেও অনেকে বলতে পারে যে ভাই আপনি সেন্টিমিটারে রাখলেন কেন? তো ওই যে একই অ্যান্সার, যেহেতু উপরে এবং নিচে কি এটা একটা অনুপাত, তো আমি যদি মিটারে কনভার্টও করতাম তারপরেও দুইটা কি হয়ে যেত, মিটার মিটার ক্যান্সেল হয়ে যেত, ঠিক আছে? তাহলে F2 এর মানটা কত আসতেছে, 4 F1। তাহলে বলো তো এখানে অ্যান্সার কোনটা হবে, এই যে গ নাম্বার, F2 এর মান বা 2 নং পিস্টনের বলের মান কত হবে, 4 F1। ওকে, আচ্ছা, এবার দেখো তোমাদের আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আছে, এটা ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্ন, রিসেন্ট একদম প্রশ্ন। তো বলেছে কি, পানিতে অদ্রবণীয় দুইটি কঠিন পদার্থ এ এবং বি, এ এর আয়তন হচ্ছে 1500 সিসি। 1500 সিসি মানে হচ্ছে কিউবিক সেন্টিমিটার। এই সিসি নিয়ে একটু বলি, 1500 সিসি, এই সিসি, আচ্ছা 1500 তাই না, 1500 সিসি মানে কিন্তু কিউবিক সেন্টিমিটার, আর ওটাই আমরা জানি কত, সেন্টিমিটার কিউব জানি না, ওটাই হচ্ছে সিসি। 1500 এই সিসি মানেই কিন্তু সেন্টিমিটার কিউব, বুঝা গেছে ঘটনা? এটাই হচ্ছে সেন্টিমিটার কিউব। তো এটাকে আমরা আগে মিটার কিউবে কনভার্ট করে নিব। তাহলে 1500, এখন তুমি জানো যে সেন্টিমিটার কিউবকে ভাঙলে কি হবে, সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার। তাহলে প্রত্যেকটা সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করলে আসবে 1/100 গুণ 1/100 গুণ 1/100। তাহলে এখানে 2 শূন্য 2 শূন্য কাটা যাবে, তাহলে 15 বাই কত, 1 দিয়ে হচ্ছে তোমার 4টা শূন্য, অর্থাৎ 15/1 দিয়ে 4টা শূন্য। সো এত, এবার কিন্তু মিটার কিউব হয়ে গেছে। ওকে, এবার কিন্তু আমরা আয়তনটা পাবো কিসে, মিটার কিউব। এটা তোমরা একটু ক্যালকুলেট করে নিবা। এখন আমাদেরকে আর কি কি দেওয়া আছে দেখো, ভর দেওয়া আছে, মানে এটা এম দেওয়া আছে। এখন বলতেছে কি তারা, যে বি এর ঘনত্ব এ এর ঘনত্বের দ্বিগুণ। তার মানে এ বস্তুর ঘনত্ব আমরা বের করতে পারবো কিন্তু এখন অনায়াসে। তাহলে বি এর ঘনত্ব কি হবে, এ এর ঘনত্বের দ্বিগুণ, ঠিক আছে? আচ্ছা, ওইটা হয়তো একটা মানে উদ্দীপক ছিল, বিটা হচ্ছে পরের ম্যাথে লাগবে, হ্যাঁ। বাট আমাদের এখানে দেখো, এ বস্তুটিকে পানির 0.1 মিটার গভীরে নিলে কত চাপ অনুভব করবে, ঠিক আছে? তাহলে আমরা একটু দেখি তো, চাপের সূত্রটা কি ছিল, ধরো পানির গভীরে নিছো তুমি একটা বস্তুটাকে, তাহলে এইচ গভীরে চাপ কত, পি ইকুয়াল টু এইচ রো জি।
সো সিম্পল। এখন দেখো তুমি কতটুকু গভীরে নিছো বস্তুটাকে, 0.5 মিটার গভীরে নিছো, তাহলে 0.5 গুণ পানিতে নিছো যেহেতু, তাহলে পানির ঘনত্বই দিব আমরা, তাই না? 1000। পানির ঘনত্ব কত? 1000। এই যে এখানে কিন্তু পানির ঘনত্ব দেওয়া আছে 1 গ্রাম পার সিসি। এখন ওই যে গ্রাম পার সিসি মানে কি, 1 সেন্টিমিটার কিউবে পানি থাকে 1 গ্রাম, তাহলে 1 মিটার কিউবে পানি থাকবে কত? 1000। 1 মিটার কিউবে পানি থাকবে হচ্ছে, এই যে এইটাকেই তুমি যদি কনভার্ট করো তাহলে কিন্তু আসবে হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, তোমার এটা কনভার্ট করে দেখবা, যদি না পারো তাহলে আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিলে আমি এটার কনভার্টও শিখাই দেবো। হ্যাঁ, বা তোমাদের যতগুলো একক আছে, অনেক সময় দেখা যাচ্ছে এককের কনভার্টের কারণে তোমরা ম্যাথগুলো করতে পারো না, তো একক নিয়েও আমার একটা ভিডিও বানানোর ইচ্ছা আছে। সো এটা কোনো একদিন দেখানো হবে ইনশাল্লাহ। তাহলে পানির ঘনত্ব আর আমরা তো নর্মালি জানি 1000, তাহলে তুমি 1000 বসায় দিলেই হবে। 1000টা হচ্ছে এসআই একক, বাট এটা কিন্তু এসআই একক না, এটা হচ্ছে সিজিএস একক। ঠিক আছে, আর জি কত জানো? জি হচ্ছে 9.8। সো তুমি এখন এটা ক্যালকুলেট করলেই দেখতে পাবা যে ওই যে এইচ গভীরের চাপ কত, দেখো 2940। এটা তোমরা ক্যালকুলেট করে দেখতে পারো, এটা রেজাল্ট আসবে হচ্ছে 2940 প্যাসকেল। বুঝছো কাহিনী? আচ্ছা, এটাতে কিন্তু আমাদের কোনো একটা ঝামেলা নাই, বাট এই যে পরের ম্যাথে কিন্তু একটু ঝামেলা আছে। হ্যাঁ, একটু দেখি এটাতে কি ঝামেলা। দেখো বলা হচ্ছে যে 5 কেজি ভরের একটি বস্তুকে পানিতে নিমজ্জিত করা হলো। ভালো কথা। বস্তুটির আয়তন 500 সেন্টিমিটার কিউব। বস্তুটির আয়তন 500 সেন্টিমিটার কিউব। তো তোমার শুরুতেই কিন্তু এটাকে কনভার্ট করে নিতে হবে। হ্যাঁ, এটাকে শুরুতেই তোমার কনভার্ট করে নিতে হবে হচ্ছে মিটার কিউবে। আচ্ছা, তাহলে আমরা একটু প্রথমত আগে এটাকে কনভার্ট করে নিই, যে আয়তন ভি ইকুয়াল টু 500 সেন্টিমিটার কিউব। আমি প্রত্যেকটা কিন্তু ভাঙে ভাঙে করাচ্ছি। হ্যাঁ, সেন্টিমিটার কিউব মানে কি, সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার। সো এই যে প্রত্যেকটা সেন্টিমিটারকে তুমি যদি এখন ভাঙো তাহলে এখানে আসবে 1/100, তাহলে এটা মিটারে হয়ে গেল। এই সেন্টিমিটারও মিটারে বানাইতে গেলে 1/100, এই সেন্টিমিটারকেও মিটারে বানাইতে গেলে 1/100। ওই যে অনেকে ভুলে যাও না কোনটা দিয়ে গুণ করতে হবে, তাদের জন্য। সো এখন তুমি দেখো, এই শূন্য কাটবা, এই শূন্য কাটবা, তাহলে 5 বাই কত, এই যে 1 দিয়ে কটা শূন্য, দেখো 4টা শূন্য। এখন কিন্তু এটা কিসে কনভার্ট হয়ে গেছে? মিটার কিউবে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আয়তন। এখন দেখো, এই যে বলছে যে পানিতে নিমজ্জিত করলে এর উপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বল কত। এখন দেখো, আমরা জানি কি, একটা বস্তু যখন আমরা কোনো তরল নিমজ্জিত করি তখন ঊর্ধ্বমুখী বল পাওয়া যায় কার কারণে? ঊর্ধ্বমুখী বল পাওয়া যায় যার কারণে, তার নাম কিন্তু প্লবতা, বিওনসি। এখন প্লবতার রাশিটা কি ছিল? প্লবতার রাশি ছিল এফ ইকুয়াল টু ভি রো জি। এখন ভি কোনটা? ভি হচ্ছে আমরা যেই বস্তুটাকে নিমজ্জিত করব সেই বস্তুর আয়তন, ভি। তাহলে আমরা কাকে নিমজ্জিত করতেছি? ওই যে যে বস্তুটাকে নিমজ্জিত করতেছি তার আয়তন কত? 500 সেন্টিমিটার কিউব। সো তাকে মিটার কিউবে কনভার্ট করলে আমাদের আসলো কোনটা? এই যে এইটা। তাহলে এটা হচ্ছে আমাদের আয়তন, অর্থাৎ 500 বাই কত, 1 দিয়ে 4টা শূন্য মানে 10,000, গুণ রো কত? এই রো মানে হচ্ছে তুমি যেই তরলে নিমজ্জিত করতেছো সেই তরলের ঘনত্ব। সো পানির ঘনত্ব তো আমরা জানি 1000, তো 1000 গুণ জি এর মান কত? জি এর মান হচ্ছে, তাহলে জি এর মানও বসাইলাম। এবার এটা একটু হিসাব করো, এখান থেকে দেখো 3টা শূন্য, এখান থেকে আমাদের 3টা শূন্য কাটা যাবে, তাহলে 5 দিয়ে আবার 10কে কাটলে এখানে হবে হচ্ছে 1/2 গুণ 9.8, তার মানে 9.8কে 2 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 4.9 নিউটন। তাহলে এইটাই হচ্ছে তোমার প্লবতা বল। আর প্লবতা বলটা কাজ করে কোন দিকে? উপরের দিকে কাজ করে। এই জন্য বলা হচ্ছে যে বস্তুটাকে পানিতে নিমজ্জিত করলে ঊর্ধ্বমুখী বল কত। সো ঊর্ধ্বমুখী বল মানেই কিন্তু প্লবতা, এই জন্য আমরা প্লবতার সূত্র ইউজ করলাম। তোমাদের বইতে প্লবতার সূত্রটা হয়তোবা এভাবে দেওয়া থাকতে পারে, যে এফ ইকুয়াল টু এ এইচ রো জি। এখন দেখো, এই যে এ এইচ মানেই কিন্তু আয়তন, কারণ এ মানে কি, ক্ষেত্রফল, আর এইচ মানে উচ্চতা। সো ক্ষেত্রফলকে যদি উচ্চতা দিয়ে গুণ করো তাহলে কি পাওয়া যায়? আয়তন পাওয়া যায় না? তাহলে প্লবতার তুমি এটাও ইউজ করতে পারো, এবং সরাসরি যদি তোমাকে আয়তন দেওয়া থাকে তাহলে তুমি সরাসরি এটা ইউজ করতে পারবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখি আমরা। এবার দেখো বলা আছে পীড়নের মাত্রা কোনটি। তো এটা কিন্তু খুবই সিম্পল, একদম বেসিক। তুমি তো জানো যে পীড়ন ইকুয়াল টু কত?
এফ বাই এ বা বল ভাগ ক্ষেত্রফল, এফ বাই এ। তাহলে এফ এর মাত্রা কি? এফ মানে আবার আমরা ধরো কি জানি, এম এ বাই বড় হাতের এ। সো এম হচ্ছে ভর, আর ভরের মাত্রা কি? ক্যাপিটাল এম। এ হচ্ছে কি? ত্বরণ, ত্বরণের মাত্রা কি? এল টি ইনভার্স টু ডিভাইডেড বাই ক্ষেত্রফল। এখন ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল বলতে নর্মালি আমরা বুঝি কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তার মানে দৈর্ঘ্যটাও এক ধরনের লেন্থ, প্রস্থটাও এক ধরনের লেন্থ। তার মানে এল ইন্টু এল, অর্থাৎ এল স্কোয়ার, হ্যাঁ, বা এল ইন্টু এল। সো দেখো এখান থেকে একটা এল কাটা চলে যাবে, তাহলে এই নিচের এলটা উপরে গেলে ইনভার্স হবে। সুতরাং এম এল ইনভার্স টি ইনভার্স টু। সো এটাই হচ্ছে কার মাত্রা? এটাই হচ্ছে পীড়নের মাত্রা সমীকরণ। বুঝছো? পীড়নের মাত্রা সমীকরণ তাহলে কত? এম এল ইনভার্স ওয়ান টি ইনভার্স টু। সো দেখো এখানে কিন্তু অ্যান্সারটা হয়তো একটু ভুল আছে, অ্যান্সারটা হবে হচ্ছে তোমাদের এই যে গ নাম্বার। ওকে, অ্যান্সারটা হবে গ, এম এল ইনভার্স টি ইনভার্স টু। ঠিক আছে, আমি কি ক্যালকুলেশনটি ঠিক লিখছি এখানে? পীড়নকে বল ভাগ ক্ষেত্রফল এফ ইকুয়াল টু এম এ, এম মানে হচ্ছে ভর, তাহলে ভরের মাত্রা ক্যাপিটাল এম, আর ত্বরণের মাত্রা কি জানি আমরা? এল টি ইনভার্স টু, এবং নিচে যত ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে হচ্ছে লেন্থ ইন্টু লেন্থ, এল এল কাটা যাবে, এল ইনভার্স। ঠিক আছে, এম এল ইনভার্স ওয়ান টি ইনভার্স টু, অর্থাৎ গ হবে এখানকার সঠিক অ্যান্সার। ঠিক আছে, এই মোটামুটি ছিল এখানকার তোমাদের প্রবলেম। বিশেষ করে তোমাদের মেইনলি যে প্রবলেমটা হয় যে কত শতাংশ ভাসবে, কত শতাংশ ডুববে, এই কনসেপ্টগুলো খুব সুন্দর মতো ক্লিয়ার করার চেষ্টা করলাম। সো তোমরা এখন এগুলা প্র্যাকটিস করতে থাকো, আর পরবর্তীতে অন্যান্য চ্যাপ্টারেরও ভিডিও নিয়ে চলে আসবো, সৃজনশীল ভিডিও, বা তোমাদের যেই চ্যাপ্টারগুলোর মেইনলি প্রবলেম থাকে সেগুলো তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। ঠিক আছে, সো এই পর্যন্তই থাকবে এই ক্লাসটা। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।